আমার সেনাবাহিনী প্রধানের আজকে যে মন্তব্যটা এটা আমার একদমই পছন্দ হয় নাই, একদমই পছন্দ হয় নাই। উনি যে কথাটা মন্তব্য করছেন, এই মন্তব্যের মাধ্যমে উনি সেনাবাহিনীকে প্রকারান্তরে সাধারণ মানুষের কাছে একটা এমন একটা অবস্থানে তুলে ধরেছেন যেটা মানুষ দেখতে চায় না। একটা জিনিস হলো কি, ওরা বড় হলে বুঝতে পারবে, আর কত বড় হবে ভাই, সবাই বিয়ে সাথে করে ফেলেছে, বড় হলে নাবালকরা বিয়ে করে নাকি? মানে আমি একটা উদাহরণ, নাবালকটাকে বিয়ে করে বড় হয়ে গেছে, বিয়ে সাথে করছে, আয় ইনকাম করতেছে, ক্ষমতা বাড়লো, তারা ডিসি ট্রান্সফার কোথায় করতে হবে না করতে হবে সেগুলো তারা নিয়ন্ত্রণ করতে পারে, বুঝতে পারে, তো তাদের আবার কত বড় হবে। এটি হতে পারে যে যখন তারা বুঝতে পারবেন যে প্রতিরক্ষা বাহিনী নিয়ে যাবে না, তখন সেনাবাহিনী কি হবে না আমি যাই না। এদেশের মানুষ বলুন তো, এদেশে একটা সেনাবাহিনী দরকারটা কেন? এই সেনাবাহিনী কি যে কারোর সঙ্গে যুদ্ধ করবে? কার লোক যুদ্ধ করবে? ইন্ডিয়ার সঙ্গে? ইন্ডিয়ার যে সেনাবাহিনী, ইন্ডিয়ার সেনাবাহিনী যে সমস্ত অস্ত্র শস্ত্র আছে, আমার সেনা ওই যে একবার একটা কথা হয়েছিল, একটা কথা বলি আপনাকে, ওই বঙ্গবন্ধুর মৃত্যুর পরে যখন নাকি মোস্তাক আহমেদ দখল করলো ক্ষমতাটা, তখন তো একটা ভয় ছিল যে ইন্ডিয়ান সেনাবাহিনী চলে আসে কিনা। তখন সেই সেনাবাহিনী, বিমান বাহিনী সব ট্রেনে বসছিল, বসে পড়ছিল যে ইন্ডিয়া যদি আমাদের অ্যাটাক করে তাহলে তোমরা কতক্ষণ ফেরাতে পারবা? বলছে যে মনে করেন আপনারা 8-9 ঘন্টা, মাত্র 8-9 ঘন্টা, ও কিন্তু আসতে তো 8-9 ঘন্টা লাগবে, ওই কিন্তু ওই পর্যন্তই পারবো, মানে আসতে যতক্ষণ লাগবে অতক্ষণ পারবে, এরপরে আর পারবে না। তো এটা একটা রিয়েলিটির ভাই। তাহলে এই সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজ হলো সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেওয়া যে আমাদের একটা সেনাবাহিনী আছে। সাধারণ মানুষ, সেনাবাহিনী এমন একটা ইমেজ থাকতে হবে যে ইমেজটা দেখে সাধারণ মানুষ মনে করবে যে এরা দৃঢ়, এরা কঠোর, এরা মানে যে কোনো জায়গায় রুখে দাঁড়াতে পারে। এই ধরনের একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হলে সেনাবাহিনীর মূল কাজ, এবং সেই কাজটা আজকে আমাদের সেনাপ্রধান একদম ভেঙে দিয়েছে। সাধারণ মানুষ মনে করতেছে এটা মহাত্মা গান্ধীর অনুসারী, তুমি যদি আমাকে তোর বড় আরেক গেলাই গিয়ে তুমি তো আরেকটা মারো, বা এটা হয় না। উনি মাইন্ড করতে পারেন, উনি মন খারাপ করতে পারেন, করেন ভাই, কিছু করার নাই। বাট আমি মনে করি ভুল শুনেন, আমার সাবালক ছেলে যদি আমার সঙ্গে এমন কোনো কাজ করে যে কাজটা আমি পছন্দ করছি না, যে কাজটা আমার ইমেজকে ক্ষুণ্ণ করছে, আমি তাকে বলবো না তুমি কাজটা ঠিক করো নাই। বলা মানে কি তার যে চরমা তা কিন্তু আমি বলছি না, আমি কি বলবো না? আমি কেমন লজিকটা তুলে ধরবো না যে এই কারণে আপনার কথাটা ঠিক না? কেন বলবো না? এটা বলা উচিত। যে কেউ ভুল করতে পারে, ভুল করা কিন্তু কোনো অন্যায় না, ভুলকে আশকারা দেওয়া অন্যায়। ভুল তো করতে পারে, আপনি ভুল করতে পারেন না, পৃথিবীতে কে ভুল করেনি বলেন তো আপনি? ডক্টর ইউনূস ভুল করতেছে না, আমরা এটা বলবো না? ভালো করলে প্রশংসা করবো, ভুল করলে সমালোচনা করবো, সবাই ভুল করে পৃথিবীতে, একমাত্র আমাদের মহানবী ছাড়া। সবাই ভুল করতে পারে, ভুলের সমালোচনা করতে হবে, ভুলটা ধরাই দিতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি কি নির্ভুল মানুষটাকে, তার জীবনে ভুল নাই, তাই যদি আমি ধরাই দেই অসুবিধাটা কি? ওই পুতু করলে হবে? বলতে তো হবে ভাই তুমি ঠিক বলো না এই কাজটা, এখন বুঝতে পারবে। তাহলে মানুষ এখন মনে করেছে, আমি এখন কি মনে করতেছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি ঠিক, ঘিলু নাই। কারণ উনি যেটা বলছে এটা বলার মধ্যে কেউ তো কোনো প্রতিবাদ করে নাই, কেউ এই পর্যন্ত প্রতিবাদ করছে এবং উনিও মেনে নিছে যে না ঠিক আছে, করছে করুক, একদিন বুঝবে। ওই দিন কোন দিন বলেন না, কোন দিন শুনি? মানে আপনার মতে ওনার কঠোরভাবে না বলা উচিত ছিল যে এই কথাটা উনি ঠিক বলেন নাই, এটা বলা উচিত ছিল। এখন আপনার মন খারাপ করেন, আরে আমার দিন বললেন মন খারাপ করবো না, কেন মন খারাপ করবো না? আপনি যখন বলেন যে সেনাবাহিনী কোনো ঘিলু নাই, উনি কি বলছে? সেনাবাহিনী ঘিলু নাই, বিদেশে যায়, অস্ত্র প্রদর্শনীতে যায়, নিয়ে 2-1টা অস্ত্র নিয়ে আসে নিয়ে তারা কত মাথার মধ্যে, যেহেতু ঘিলু নাই, জনগণের মাথার মধ্যে বন্দুক ধরে। আচ্ছা ঠিক আছে, জনগণের মাথার মধ্যে বন্দুক ধরে, তো আপনি কবে বললেন কথাটা? 2025 সালে এসে বললেন। 2025 সালে কি সেনাবাহিনী জনগণের মাথায় বন্দুক ধরছে? বরং সেনাবাহিনীর মাথায় বন্দুক ধরে নাই বলে শেখ হাসিনাকে পলাইতে হয়েছে। জনগণের মাথায় বন্দুক ধরতে চায় নাই বলে, অস্বীকৃতি জ্ঞাপন করছে বলে আজকে আমরা এই অবস্থার মধ্যে আসতে পারছি। বাস্তবতা মানতে হবে। এখন যদি উল্টা বলেন যে সেনাবাহিনী এসে জনগণের মাথায় বন্দুক ধরে, তাহলে ইউ হ্যাভ টু প্রুভ ইট, আপনি প্রমাণ করেন ভাই। যদি প্রমাণ করতে না পারেন সরি বলেন, যদি সরি না বলেন সরি বলেন তাকে, সরি তো বলতে হবে। এখন যারা বলছে সে কয়ে যে আমি মাফ করে দিতে, পরে বুঝবে এক সময় এইটা হলো না রে ভাই। উনি বলছেন, উনি শ্রদ্ধেয় লোক, ওনাকে আমি সম্মান করি, ওনাকে আমি ভালোবাসি, কোনো সন্দেহ নাই, কিন্তু কাজটা ঠিক করেন নাই। এটা বলাটা আমি ওনার কাছ থেকে আশাই করিনি একদম।
অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে যেতে চাই, অন্য প্রসঙ্গে যেতে চাই। সেটি হচ্ছে যে রংপুরের তারাগঞ্জে যে রূপলাল দাস এবং প্রদীপ লালকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও বের হয়েছে। আজকে প্রায় খুব সম্ভবত, আমি যদি ভুল না জানি, 10 বা 11 দিন হয়ে যাচ্ছে এবং ভিডিও দেখে প্রায় 20-25 জনকে চিহ্নিত করা গেছে এবং এদের নামও এসেছে। এদের নাম আসার পরেও 11 দিন পার হয়ে যাওয়ার পরেও এদের কাউকেই এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বরং 700 জনের নামে মামলা দেওয়া হয়েছে এবং পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে গেছে। এটি কেন, যদি একটু বলেন আমাদেরকে। আচ্ছা, ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য। মামলা যেটা হয়েছে সেটা তো মামলা তো আমরা দেখছি যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মামলার একটা চর্চা চলছে যে কিভাবে কি মামলা হচ্ছে আর কি, সেদিকে আমি না যাই। আমার কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ওয়ে অফ কাজ আছে, যেভাবে তারা কাজ করে, এবং আমার কথা হচ্ছে যে আপনি চিহ্নিত করতে পেরেছেন বলে উনাদের নিজস্ব তদন্তের মধ্যে দিয়েও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সো আমরা যতদূর জানি যে সেই প্রক্রিয়াটা চলমান আছে এবং খুব শীঘ্রই অ্যাকশন নেওয়া, হয়তো অ্যাকশনের দিকে যাবে এবং বা যাচ্ছে। কারণ দেখেন যে এর মধ্যে যতগুলো ইনসিডেন্ট ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অ্যাকশন নিয়েছে, সেটা দেরি করে হলেও অ্যাকশন নিয়েছে। সো আমরা আশা করছি যে হয়তো সেদিকেই যাবে। কত দেরি করে অ্যাকশন নেবে? 10-11 দিন হয়ে গেছে, নাম চলে এসেছে। আমি বললাম যে জিনিসটা যতটা সিম্পল ভাবে বল, আমি বুঝতে পারছি। জি জি, ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে কারা এটির সাথে জড়িত। তাহলে 700 জনের নামে আসলে মামলাটা কেন দেয়া হচ্ছে? যে 700 জনকে হয়রানি করার জন্য? কারণ কারা আছে ওখানে তো পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, তাদের পরিচয়ও এসেছে। সেটা আইন শৃঙ্খলা বাহিনীর যিনি আপনার আছে, মুখপাত্র আছে, সে আরো ভালো ডিটেইলসে বলতে পারবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের নিজস্ব একটা প্রক্রিয়া আছে, তারা কিভাবে তদন্ত করবে এবং তদন্তে কে উঠে আসবে। তো তাদেরকে আমার মনে হয় সেই তদন্তের সুযোগটা দিন। যত চিহ্নিত হচ্ছে সেটা তো আমরা দেখছি, তাদের একটা ওয়ে অফ ওয়ার্ক যেটা আছে সেটার মধ্যে দিয়ে উঠে আসুক। যদি তাই হয় তাহলে তো তারা অ্যাকশন নিবে, অ্যাকশন নিতে তো বাধ্য। অনেক ক্ষেত্রে তো আমরা দেখি আবার যে পুলিশ খুব তাড়াতাড়ি তখন অ্যাকশন নিতে পারে। এটি কি এই কারণে অ্যাকশন নিতে দেরি হচ্ছে যে যারা নিহত হয়েছেন তারা আসলে রূপলাল দাস আর প্রদীপ লাল, তারা তাদের ধর্মীয় পরিচয় এবং সমাজে তারা যেই অবস্থা থেকে উঠে এসেছেন তারা কোনো প্রভাবশালী না, পাওয়ার স্ট্রাকচারে তাদের স্টেক অনেক কম, সেজন্য কি আসামি ধরতে দেরি হচ্ছে আপনার মনে হয়? আমি অত্যন্ত দুঃখিত আপনি যদি এভাবে মনে করেন ব্যাপারটা। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমার মনে হয় না আমাদের এই ধরনের ভাবে কোনো কিছু প্যাকেজ করা উচিত। এটা অবশ্যই এই ধরনের কোনো কারণ না আপনি যেভাবে ফেস করলেন। এবং আমার মনে হয় যে এগেন আমি বারবার বলছি, তাদের একটা তদন্তের প্রক্রিয়া আছে, তাদেরকে এটার মধ্যে যেতে হবে। কিন্তু আমার মনে হয় এখানে ধর্ম বর্ণ কোনো ম্যাটার করে না, এবং ইটস বেটার টু নট এদিকে এসকেলেশন না করাই আমার মনে হয় বেটার। ঠিক আছে, আজ 11:30টায় আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছেন। 12:30টার দিকে তারা একটি মিছিল নিয়ে সচিবালয়ের 2 নম্বর গেটের সামনে যান। সেখানে তারা অভিযোগ করেছেন যে অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। এ সময় তারা বলেছেন যে পুলিশ তাদেরকে গালি দিয়েছে, লাথি দিয়েছে এমন অভিযোগ করেছেন এবং তারা আইন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন। তারা দাবি করেছেন রোববারের মধ্যে আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তাদের জামিন হয়েছে এবং প্রধান উপদেষ্টা সেটি জাতির সামনে প্রকাশ করতে হবে। দুটি বিষয় জানতে চাই। এক হচ্ছে যে প্রায় 1 বছর হয়ে গেল এই দাবি নিয়ে জুলাই শহীদ পরিবার এবং আহত ব্যক্তিদের কেন রাস্তায় নেমে আসতে হলো, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যখন আসলে আদালতের বিষয় নিয়ে যে জামিন হয়েছে, কেন জামিন হয়েছে সেই বিষয় নিয়ে যখন আন্দোলন হয়, তখন কি এই বিষয়টি স্বাভাবিক যে বিচার প্রক্রিয়া সেটিকে বাধাগ্রস্ত করার বা সেখানে চাপ প্রয়োগ করার বিষয়টি চলে আসে কিনা? আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিই। সেটা হচ্ছে যে দেখেন, শহীদ পরিবার এবং এটা অত্যন্ত সেন্সিটিভ একটা জায়গা, এবং সরকার এখানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব সহকারেই কিন্তু তাদের কথা শুনছেন এবং তাদের রিহ্যাবিলিটেশন বলেন, তাদেরকে সরকারিভাবে কি কি সহযোগিতা করা যায় সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু ব্যাপারটা অত্যন্ত সেন্সিটিভ ইন আ সেন্স হচ্ছে সবার এক্সপেকটেশন এক একজনের এক এক রকম। সো এইখানে দাবি দেওয়া থাকবে আপনার তাদের, এইটাই তো স্বাভাবিক, তাদের নিজস্ব কিছু চাওয়া পাওয়া তো আছে। তো তারা তাদের এন থেকে যদি স্যাটিসফাইড না হয় তারা দাবি করতেই পারে, এবং তাদের সাথে আমার সরকারের জায়গা থেকে সরকার হয়তো তাদের সাথে একটা কনভারসেশনে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে এই দাবি দেওয়াটাকে আমি এটা অত্যন্ত কোনো খারাপ চোখে দেখছি না। তাদের নিজস্ব এক্সপেকটেশন আছে, তারা সেদিকে তারা যদি সেটা ভয়েস আউট করে তাহলে গভর্নমেন্টের কাজ হচ্ছে সেটা শোনা, সেভাবে যদি কোনো কিছু ইনকর্পোরেট করতে হয় তাহলে করা। পুলিশ আপনি যেটা বললেন যদি লাঠিচার্জ করে থাকে এটা সরকার অবশ্যই খতিয়ে দেখবে, কারণ আমরা কেউ চাচ্ছি না যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পুলিশ আগের রূপে ফিরে যাক। পুলিশও যদি আপনার কোনো একটা ইয়েকে ছত্রভঙ্গ করতে হয় সেটারও বিভিন্ন মেজার্স আছে, সেটা শুধু লাঠিপেটা করেই যে হবে তা তো না।
তো সেটা সরকার করতে দেখবে, কিন্তু আমার মনে হয় যে এখানে দাবি দেওয়া তারা যদি নিয়েও থাকেন, এখানে there's room for conversation and that can happen. এই সরকার তো বারবার ওপেন টু কনভারসেশন আছে, সো এটা আমরা যেতেই পারি। জনাব মাসুদ কামাল, এই বিষয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে বলতে পারেন। আরেকটি বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটি হচ্ছে যে গত 15ই আগস্ট আপনি নিশ্চয়ই দেখেছেন MM সাইফুল ইসলাম নামে একজন চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনি চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে গেছেন। এরপর তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন যে সেখানে 93% মুসলমানের দেশ, সেখানে মন্দির আছে, মসজিদ কেন নেই, কারণ তার নামাজ পড়তে দেরি হয়ে গেছে। অথচ আমাদের চোখে দেখা 98% পর্যটকই মুসলিম, এটি তার ওখানে ফেসবুকে একটি স্ট্যাটাস ছিল। এরপরে আবার তিনি লিখেছেন যে সীতাকুণ্ড পর্বতের চূড়ায় মসজিদ 90% কনফার্ম, এটিও বলেছেন যে সেখানে নাকি তারা আর্থিকভাবে টাকা তোলা শুরু করেছেন তারা এর মধ্যে সেখানে মসজিদ নির্মাণের জন্য। এই ঘটনাটিকে কিভাবে দেখছেন? এটা আসলে আমি বলি আপনাকে, দেখেন দেশের মধ্যে ধর্ম হলো একটা সম্পূর্ণভাবে একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। ধর্মটাকে আসলে রাষ্ট্রীয় পর্যায়ে না নাই ভালো। দেখেন 98% মুসলিম নাকি 92% নাকি 94%, এই হিসাবটাও যিনি করেছেন রাষ্ট্র কি জানে না? রাষ্ট্র তার মতো করে করবে। তা উনি কি বলতে যাচ্ছেন যে রাষ্ট্র ঠিক কাজ করতেছে না? উনি কি করতে যাচ্ছেন ওনার এই বক্তব্যের মাধ্যমে? উনি এই বক্তব্যের মাধ্যমে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করতে যাচ্ছেন, এছাড়া কিন্তু আর কিছু না। এই রাষ্ট্র কি বলেছে যে আমি 92% মানুষের অধিকারকে ইগনোর করে আমি ওখানে একটা মন্দির বানাবো, অমুক করবো তমুক করবো, এটা বলেছেন উনি? কিন্তু বলেন নাই রে ভাই। কাজে এগুলি বলা বা ধর্ম নিয়ে যদি কেউ কোনো স্ট্যাটাস দেয় সোশ্যাল মিডিয়া, বুঝতে হবে তার মতলব ভালো না, পরিষ্কার। তার মানে তার মতলব হলো একটা আওলা বাজাও, একটা হইচই বাজাও, বাজায় নিয়ে সরকারকে বিব্রত করো, পলিটিক্যাল পার্টিগুলিকে বিব্রত করো, সামাজিক সংস্থাগুলিকে বিব্রত করো, এবং সংখ্যালঘু লোকদের বিব্রত করো, এবং তাদেরকে ওই জীবনটাকে ঝুঁকির মুখে ফেলে দাও। ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ভাই, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না। এবং ধর্মেও বলা হয়েছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। তো আপনি ধর্মটা পালন করেন না, তাহলে তো হয়ে যায়। আপনি আপনারটা করেন, অন্যরা ওনাদেরটা করবে। আর রাষ্ট্রের যে দায়িত্ব, এটা রাষ্ট্রকে পালন করতে দেন আপনি। আপনি যদি মনে করেন রাষ্ট্রটা ঠিক করে, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় আছে, তাদের কাছে চিঠি লেখেন, তাদের সঙ্গে দেখা করেন, বলেন। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া যখন দিবেন, তখন হয় কি এই জিনিসটা তো অনেকেই পড়বে। যে পড়বে তার যে মেন্টাল স্ট্যাটাস, সেটা কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তখন আপনি চাইলেও পারবেন না। তো আপনি কিন্তু একজন লোককে খেপাই দিলেন, একটি শিশুকে খেপাই দিলেন, একজন বৃদ্ধকে খেপাই দিলেন, একজন মানে মানসিকভাবে অস্থির লোককে খেপাই দিলেন, এবং সেই ওটা যে আফটার ইফেক্ট, এটা তখন কিন্তু আপনার হাতে থাকবে না। আমি মনে করি সবাইকে আমি অনুরোধ করবো ভাই, যারা আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তারা প্লিজ ধর্ম নিয়ে কোনো কিছু বললেন না ওখানে, সোশ্যাল মিডিয়া বলেন না। আর 2 নম্বর হলো, সোশ্যাল মিডিয়ায় ধর্ম নিয়ে কোনো স্ট্যাটাস দেখে আপনি উত্তেজিত হবেন না। অনেক সময় দুষ্ট লোকেরা এগুলি করে নিয়ে পরে কিন্তু তারা বলে দেখো ধর্মান্ধ সবাই। ভাই এদেশের মানুষ ধর্মান্ধ না, এদেশের মানুষ ধর্ম ভীরু। জি, আমরা একটা বিরতি থেকে ফিরে এসে এই বিষয় নিয়ে আবার আলোচনা করবো। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। ইসমানী মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। জনাব মাসুদ কামাল, বিরতির আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল। এবার একটি ভিন্ন প্রসঙ্গে আলোচনা করতে চাই, যে প্রসঙ্গ নিয়ে আসলে এখন সবাই অনেক বেশি জানতে চাচ্ছে, সেটি হচ্ছে যে নির্বাচনের প্রসঙ্গ। এবং আজ আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন যে সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের স্যার সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ের ব্যক্তিত্ব, তার দেওয়া ঘোষণা থেকে আমাদের বিন্দুমাত্র পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। উপদেষ্টা রিজওয়ানা হাসানও গতকাল একটি অনুষ্ঠানে তিনিও সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নিজস্ব হিসাব নিকাশ আছে, নিজস্ব রাজনীতি আছে, এটির সঙ্গে সরকার বদলের সম্পর্ক নেই। ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। উপদেষ্টারা আমাদেরকে অনেক আশ্বস্ত করতে চাচ্ছেন বলে মনে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন। এটির আসলে এখনো কেন মানে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কেন এই বিষয়টি নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না সেটি নিয়ে এত সন্দেহ কেন? দেখেন, ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, নানা কিছু দেখেই বিশ্বাস করি। দেখেন, ডক্টর ইউনূস কিন্তু এর আগে কখনো এইভাবে সুনির্দিষ্টভাবে ডেটের কথা বলেননি। একবার বলছিলেন, গত ঈদের আগে বলছিলেন যে নির্বাচন এপ্রিলে হবে, বলছিলেন। তারপরে উনি 13 জুন যা আলোচনা হলো লন্ডনে, আলোচনার পরে এরপরে সম্প্রতি 5 তারিখে যে ঘোষণাটা দিলেন উনি সুনির্দিষ্টভাবে বলছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আজকে দেখলাম ইলেকশন কমিশন বলছে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে। এবং যে জন্য ঘোষণা দিয়েছিলেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, তার পরের দিনই ওনার দপ্তর থেকে কিন্তু ইলেকশন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হয়ে আপনারা প্রস্তুতি নেন। তো এই যে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা স্টেপ ওনার ঘোষণার সঙ্গে কিন্তু সামঞ্জস্যপূর্ণ। কাজে
আপনি সন্দেহটা কখন করবেন? যখন নাকি আপনি বিষাদৃশ্য কিছু একটা দেখবেন। তা তো আমরা দেখিনি। তাই আমি বিশ্বাস করি, আমি আমার লজিক দিয়ে, আমার চিন্তা দিয়ে বিশ্বাস করি নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। তারপরেও মানুষ কেন যেন প্রশ্ন, আমাকে অনেকবার প্রশ্ন করছে অনেকেই, ভাই নির্বাচন কবে হবে? আমি কই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ওই কি বলছে তো, আসলে কি হবে? এই যে অবিশ্বাস, এই যে আস্থাটা না থাকাটা, এটা কিন্তু এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। কারণ এই সরকার এমন এমন কিছু কাজ হয়তো বা করছে, আমি জানি না কি কাজ করছে, নিশ্চয়ই করছে, যে কারণে এই দেশের সাধারণ মানুষ এই সরকারের উপর সে আস্থাটা রাখতে পারছে না। এবং তার উপদেষ্টারা করছে হয়তো বা, অথবা ডক্টর ইউনূস নিজেও করছেন হয়তো, আমি জানি না কি হয়েছে, কেন মানুষ আস্থা নাই। আমি তো এই সরকারের অনেক সমালোচনা করি, কিন্তু আমি তো আস্থা রাখি। আমি তো মনে করি এই কথা ঠিক আছে, কিন্তু মানুষ কেন আস্থা রাখে? যেমন আপনি এখানে আসছি, বৈশাখ যে আমার ফোনে আলাপ করছিলাম আপনাদের সামনে, আমাকে একজন খুব সিনিয়র লয়ার বলতেছে যে আসলে কি নির্বাচন হবে। তার মানে কি, সাধারণ মানুষ কিংবা শিক্ষিত মানুষ সবার মধ্যে কিন্তু এক ধরনের অনাস্থা কাজ করতেছে। এখন আমি মনে করি ডক্টর ইউনূসের এবং ওনার সরকারের উচিত চিন্তা করা। দেখুন কেন চিন্তা করা উচিত সেটা আমি বলি। ওনারা তো বলতে আমি ফেব্রুয়ারিতে চলে যাবো, ফেব্রুয়ারিতে নির্বাচন শেষ হওয়ার পরে আপনি থাকবেন, আপনি কই যাবেন? আপনি তো এই দেশেই থাকবেন। এই দেশে কি আপনি মানুষের ভালোবাসা নিয়ে থাকবেন? আপনি 1 বছর 6 মাস কিভাবে কাটালেন, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো 1 বছর 6 মাসের পরে আপনি কিভাবে জীবনটা গুজরান করবেন, ওটা হলো ইম্পর্টেন্ট। মানুষ যেন আপনাকে সম্মান করে, মানুষ যেন আপনাকে বলে যে এই লোকটা 1.5 বছরে দেখাই দিয়ে আসছে দেশে কিভাবে করতে হয়। আর মানুষ যদি ভাবে এই লোকটা 1.5 বছর টাইম পেয়ে যা করছে, তখন ওইটা হবে আপনাদের অপমানজনক। কাজে আপনারা ভাবেন একবার যে কি এমন কাজ করছেন যে লোকজন আপনার উপর আস্থা রাখে না, এবং সেখান থেকে বের হওয়ার জন্য আগামী 6 মাস আপনাকে কি করতে হবে সেটা ভাবেন। অপূর্ব জাহাঙ্গীর, আপনি কি একমত যে এটি আসলে সরকারের, যেটি জনাব মাসুদ কামাল সরকারের উপর কিছুটা দায় চাপালেন, যে কেন মানুষের মধ্যে এখনো অবিশ্বাস যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বা এই ধরনের একটা সন্দেহই বা কেন কাজ করছে? ধন্যবাদ। আমি একটু ডিফার করবো কামাল ভাইয়ের সাথে। আমার কাছে মনে হয় না যে এটা সরকারের উপর অনাস্থা বা কিছু, আমার কাছে মনে হয় যে এটা সিস্টেমের উপর অনাস্থা হতে পারে। এত স্মুথলি একজনকেও ক্ষমতা ছাড়বে, এটা হয়তো আমাদের দেশের প্র্যাকটিসে অনেক দিন পর্যন্ত নাই। আপনি যদি 71 পরবর্তী ইতিহাস দেখেন, খুব কম নজির আছে এরকম একটা ইয়ে হয়েছে। এবং একজনের ক্ষমতার উপর লোভ নাই, সে তো আপনি যদি প্রফেসর ইউনূসের ইন্টারভিউ দেখেন, উনি কিন্তু বারবার বলে যে আমি আগের জীবনে ফিরে যেতে চাই, এই জীবনটা আমার জন্য অত্যন্ত নতুন, আমি একটা অত্যন্ত ক্রাইসিস সময় দায়িত্ব নিয়েছি, ওটা পূরণ করে আমি চলাবো। আমার মনে হয় এখানে বরং শুধু যে সরকারের উপর অনাস্থা তা না, আমি বরং বলবো সরকারের উপর আস্থা কিন্তু বাংলাদেশের মানুষের আছে। আমি নিজে এখনো পর্যন্ত পার্সোনালি প্রচুর রিকশায় ঘুরি যাতে মানুষের সাথে কথা বলা যায়। আমি দেখি যে ওনারা কিন্তু প্রায় বলে যে আমাদের মানে অ্যাটলিস্ট আর কিছু না হোক, হ্যাঁ প্রচুর কমপ্লেইন, প্রত্যেকের প্রত্যাশা অনেক, কিন্তু ইউনূস ব্যাটা ঠিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সো আমার মনে হয় না যে এখানে বরং সরকারের উপর অনাস্থা আছে। আমার মনে হয়, ওটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি যেভাবে জিনিসটা পারসিভ করছি, এটা পুরো সিস্টেমটার, যে নির্বাচন এত স্মুথলি, যে সবার মধ্যে যে একটা ঐক্য দেখছেন, এই ঐক্য নিয়ে এটা তো নজিরবিহীন। এটা তো বাংলাদেশে আগে কখনো এরকম হয় না। এই যে আপনি সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলো দেখেন, দেশের জনগণ দেখেন, এখন তো যত নির্বাচন এগিয়ে আসছে রাজনৈতিক যে দলগুলো, তাদের মধ্যে তো বিভক্তি স্পষ্ট হয়ে উঠছে। যেমন সেটা তো পলিটিক্যাল রেটরিক, কিন্তু আমরা তো যদি সরকারের থেকে দেখেন, তখন সরকার পলিটিক্যাল পার্টিগুলোকে দেখে, তখন কিন্তু সবাই একসাথে হতে পারে। আমরা কিন্তু এখন ওই জায়গাতে আছি যে প্রত্যেক পলিটিক্যাল পার্টি ডিসকাশনে যেতে পারে। জামাত বলছে যে বিএনপির কথা শুনে আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন, কিন্তু বিএনপির যা দাবি সেগুলো জুলাই ঘোষণা পত্রে। দ্যাটস ফাইন, আমি বলছি তো পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক। আমি পলিটিক্যাল রেটরিক হিসেবে নিচ্ছি, কারণ আমি এখনো দেখছি যে আমরা একই টেবিলে বসতে পারি। বাংলাদেশে এই নজিরটা অনেক দিন ধরে নেই। আপনি সব পলিটিক্যাল পার্টি একসাথে আমরা এক টেবিলে বসতে পারতাম না। সো আমি এখনো মনে করি যে এটা যে এত স্মুথলি যাচ্ছে, এইটা হয়তো অনেকে সারপ্রাইজ হচ্ছে। আমি জিনিসটা এভাবে পারসিভ করছি আর কি, যে এটা এত স্মুথলি চলে যাবে। জি জনাব মাসুদ কামাল, আমি দেখছিলাম আপনি মাথা নাড়ছিলেন যখন অপূর্ব কথা বলছিলেন। না, একটু যদি ছোট করে বলেন কেন মাথা নাড়ছিলেন? বলছিলাম না যে আর কেউ কিরকম ভাবে স্মুথ ছাড়তে চান। দেখেন ওনাদের গভর্নমেন্টের আসলে ক্যারেক্টারটা কি, এটা কিন্তু অনেকটা আপনার শাহাবুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার ছিল, যেটা অনেকটা এরকম হতে পারে, অথবা পরবর্তী সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, যে সাংবিধানিক যেগুলো আসছিল, এরকম হতে পারে। তো এরকমই তো সরকার ছিল আসলে, ওনারটাও এরকমই। এরকম সরকার যে কোটা ছিল, কেউ কি ক্ষমতা ছাড়তে কোনোরকম মুসলামুসলি করছে? স্মুথলি ছেড়ে দিয়েছে সবাই। কি শাহাবুদ্দিন সাহেব
কি হাবিবুর রহমান, কি লতিফুর রহমান, কি আপনার যে এই আমরা যে শেষে যে ফখরুদ্দিন মঈনুদ্দিন, এরাও স্মুথলি ছেড়ে দিচ্ছে। কিন্তু ছাড়ার আগে তারা কি করছে এটা আপনি আধা ঘন্টা বিতর্ক করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ছাড়ার সময় তারা কোনো আপত্তি করে নাই, মুসরামুসরি করে নাই। কাজেই আর কোনো উদাহরণ নাই, এটা উনি যখন বলছে তখন আমি একটু মাথা নাড়লাম। না আমি বলছি যে খুব একটা মানে অনেক দিন পর্যন্ত উদাহরণটা নেই, আগে তো অবশ্যই আছে। জি, আরিফুল ইসলাম আদিব, আপনার কাছে যেতে চাই। আপনাদের মুখ্য সমন্বয়ক আবারও নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য নিয়ে তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এটি কি আপনারা কি এমন কিছু জানেন যেটি আমরা জানি না? কারণ আমরা তো শুনছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ইলেকশন কমিশন রোড ম্যাপ দিবে। তাহলে এনসিপির কাছে কি এমন কোনো তথ্য আছে যেটা আমাদের কাছে নেই? না, বিষয়টি সেরকম না। মূলত উনি তো স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সেই জায়গা থেকে ওনার যে বক্তব্যটি এবং এখন এই মুহূর্তে জুলাই সনদের যে খসড়াটি সর্বশেষ রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে, সেই জায়গাগুলোর থেকে আপনি যেটা দেখবেন যে এখানে বেশ কয়েকটা মতৈক্য তৈরি হয়েছে। এবং আমরা আমাদের পক্ষ থেকে আমরা বারবার যেটি বলেছি যে জুলাই সনদের শুধুমাত্র একটি রাজনৈতিক অঙ্গীকার কিংবা হচ্ছে একটা চুক্তিতে পেপারে রূপান্তর করলে হবে না, এটাকে আইনি এবং সাংবিধানিক একটি ভিত্তি দিতে হবে। এবং এখানে ইন্টারেস্টিং একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যে 8টি অঙ্গীকারনামা দিচ্ছে জুলাই সনদের সাথে, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা বলেছেন যে এই জুলাই সনদে বর্ণিত 3টা বিধি, প্রস্তাব, সুপারিশ যদি কখনো বিদ্যমান সংবিধানের কোনো ধারার সাথে হচ্ছে সাংঘর্ষিক হয়, তখন এই প্রস্তাব হচ্ছে অগ্রাধিকার পাবে এবং একই সাথে এটি নিয়ে হচ্ছে পরবর্তীতে আদালতে হচ্ছে কোনো প্রশ্ন তোলা যাবে না। এখন এখানে বিষয় যেটি হচ্ছে, এটি খুব আসলে আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে এটা একটি হবে। সেটি হচ্ছে যে দেখেন, আমরা যেটা বুঝতে পারছি যে সরকার এবং বিশেষ করে অধিকাংশ ঐকমত্য কমিশনের প্রায় 33টি দল নিয়ে দীর্ঘদিন আলোচনা করছেন। তাদের যে অভিপ্রায় মানে যে ইচ্ছা, সেটি ইচ্ছা কিন্তু একটি নতুন সংবিধানের। কারণ আপনার সংবিধানের উপরে তাকে প্রাধান্য দিবে কিংবা হচ্ছে একে সাংবিধানিক ভিত্তি দিবে বলছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে তারা যেটি হচ্ছে, তখন তারা হচ্ছে তাদের যে অভিপ্রায়টি সেটি আসলে প্রকাশ করতে পারছেন না। আপনি যখন বলেন যে এখানকার প্রত্যেকটি হচ্ছে প্রস্তাব, সুপারিশ হচ্ছে বিদ্যমান সংবিধানের সাংবিধানিক স্বীকৃতি দেবে এবং সংবিধানের অন্যগুলোর সাথে যদি কন্টিনিউ এইটা অগ্রাধিকার পাবে, তাহলে এইটার ওয়ে আউট তো হয়েছে বেস্ট ওয়ে আউট হচ্ছে গণপরিষদ নির্বাচন অথবা ন্যূনতম হচ্ছে আপনার গণভোটের মাধ্যমে দেওয়া। এইটা একটা একটু শেষ করে, হ্যাঁ, এই যে এখানে মূল বিষয়টা হয়েছে কি, একটা পরিবারের ছোট ছেলে যখন হচ্ছে কোনো মেয়েকে পছন্দ করে, তখন হচ্ছে তাকে বিয়ে করা, সংসার করা, ভবিষ্যতে বাচ্চা নেওয়ার স্বপ্ন দেখে, কিন্তু বড় ভাইয়ের ভয়ে পরিবার এটা বলতে পারে না। তো সরকারের হচ্ছে যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া হচ্ছে সে নতুন সংবিধান চায়, তার কাজের সে স্বীকৃতি চায়, আদালতে পরবর্তীতে যেন তার এই কাজের জন্য কোনোভাবে হচ্ছে আপনার শাস্তি দেওয়া হয় সেটা চায়, কিন্তু হচ্ছে সে প্রকাশ্যে বলতে পারে না। ওই বড় ভাইটা হচ্ছে বিএনপি, বড় ভাইটা হচ্ছে সালাউদ্দিন ভাই, তার ভয়ে হচ্ছে না, আমরা প্রকাশ্যে বলছি যে তারা সেই বড় ভাইয়ের ভয়ে সেই জিনিসটা বলতে পারে না, কিন্তু আপনি দেখেন যে সে ইচ্ছা করতেছে। এখানে আমার প্রশ্ন হচ্ছে, ছোট ভাই যদি তার পছন্দ মতো বিয়ে করতে না পারে, তাহলে কি ছোট ভাই সংসার থেকে বেরিয়ে যাবে নাকি ছোট ভাই সংসারে সেটা মেনে নিয়ে থাকবে? এটি অবশ্যই যেটি যৌক্তিক সেটি আসলে করা উচিত। কোনটি যৌক্তিক? অবশ্যই এটা নতুন সংবিধান স্যার, এখানকার সমাধান নেই। আপনি এই যে প্রক্রিয়ায় আপনি হচ্ছে এখানকার বারবার বলতেছে না, এখানে বিএনপি বলতেছে কি, তার পক্ষ থেকে ব্যাখ্যা কি, যে এটা রাজনৈতিকভাবে একটা অঙ্গীকার হবে, রাজনৈতিক স্বীকৃতি দিবে। বিএনপি থেকে বারবার বলা হচ্ছে জুলাই সনদকে আমরা রাজনৈতিক স্বীকৃতি দিব, পরবর্তীতে সংসদে যারা নির্বাচিত হবেন তারা এটাকে হচ্ছে সাংবিধানিক স্বীকৃতির কতটুকু দিবেন সেটা 2 বছর 3 বছর সময়ের মাধ্যমে দিবে। বাংলাদেশে আসলে এই যে রাজনৈতিক কমিটমেন্ট বা রাজনৈতিক যেটা হচ্ছে আপনাকে বলা হচ্ছে যে তার প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি তো আসলে মানে কি বলে রাখার চেয়ে ভঙ্গ করার রেকর্ডটা খুব বেশি। আপনার এটা মাসুদ ভাই আরো বলতে পারে, 90 সালে 3 জোটের রূপরেখা করছে না, সেখানে সুন্দর কথা বলছে। যদি সংবিধান পরিবর্তন হয়, যদি লিখিতও থাকে, তারপরেও কি আপনার মনে হয় যে সবকিছু পরিবর্তন হয়ে যাবে, রাজনৈতিক দলগুলো আচার আচরণ পরিবর্তন হয়ে যাবে? সোহরাব হাসানের একটি কলাম নিশ্চয়ই আপনার চোখে পড়েছে, যেখানে উনি বলেছেন যে সব লিখিত থাকলেই কি রাজনৈতিক দলগুলো সেটি মেনে চলবে বা সরকার সেটি মেনে চলবে? যে সংবিধান ট্রাম্পকে ক্ষমতায় এনেছে, সেই একই সংবিধান তো অন্য যুক্তরাষ্ট্রের অন্য প্রেসিডেন্টদেরকেও ক্ষমতায় এনেছেন। যেই সংবিধান নরেন্দ্র মোদীকে ক্ষমতায় এনেছে, সেই একই সংবিধান তো জওহরলাল নেহরুকেও ক্ষমতায় এনেছে। না, এখানে প্রক্রিয়াটি পরিবর্তনের 2টি পদ্ধতি।
প্রথমত হচ্ছে যে আপনাকে এই ধারাটি থাকতে হবে। আপনাকে এখানে আমরা বারবার বলে আসছি অভ্যুত্থানের পর থেকে বা ৩রা আগস্ট থেকে, যে একটা হচ্ছে এখানকার যে সাংবিধানিক কাঠামো, আমাদের এখানকার পুরো ব্যবস্থার যে কাঠামোটা, সেই কাঠামোটার আমূল পরিবর্তন। আরেকটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। একই সাথে আপনি যদি বলেন যে শুধু কাঠামো পরিবর্তন করলে আমাদের সংস্কৃতি পরিবর্তন, তাহলে আপনি একটা শুরু করেন, একটা শুরু করে আপনি দ্বিতীয়টা এক্সপেক্ট করবেন, যেটা সময় সাপেক্ষ। রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে বেশ সময় সাপেক্ষ লাগবে, কারণ এখানে আমাদের রাজনৈতিক দলগুলো এমনভাবে চলে আসছে। কাঠামোর আমূল পরিবর্তন যদি না হয় সেক্ষেত্রে কি আপনারা নির্বাচনে অংশগ্রহণ আমাদের করবেন? এখানে অবশ্যই এখানে আমাদের রাজনৈতিক লক্ষ্য হচ্ছে নতুন সংবিধান এবং সেটার বাস্তবায়নের জন্য আমরা গণপরিষদ নির্বাচন মনে করি। সেই রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য যদি আমরা স্ট্র্যাটেজিক পজিশনের জায়গা থেকে মনে করি যে আমাদের এই নির্বাচনে, মানে এই জুলাই সনদের কোনো ধরনের আইনি ভিত্তি ছাড়া, সাংবিধানিক ভিত্তি ছাড়া আমাদের এটার হচ্ছে যাওয়ার কোনো স্কোপ নাই, কারণ এটা আমরা আমাদের যে জনগোষ্ঠী কিংবা আমরা যারা রাজনৈতিকভাবে করতেছি তাদের এটা কমিটেড। যদি আমাদের স্ট্র্যাটেজিক জায়গা থেকে যদি না, এটা নির্বাচন বর্জনের বিষয় না, যদি আমার স্ট্র্যাটেজিক পজিশনের জায়গা যদি এটা মনে করা হয় যে না আমার এই লক্ষ্য অর্জনের জন্যই এইটাকে আমাকে ছাড় দিয়ে চলতে হইতে পারে, সেটা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ হবে। কিন্তু আমার রাজনৈতিক লক্ষ্যের জায়গায় আমি আমার লক্ষ্যে অটল। সেই লক্ষ্য অটলের জন্য আমার রাজনৈতিক পজিশন কি হবে সেটা পরবর্তীতে আমরা এটা দেখব। তবে প্রথমত হচ্ছে আমাদের এই জুলাই সনদকে অবশ্যই সাংবিধানিক এবং আইনি ভিত্তি দিতে হবে। এটা ছাড়া আমরা এইটার এই যে এত 8 মাস ধরে যে বিগরাস আলোচনা হলো, এটার হচ্ছে আমি কোনো ভিত্তি দেখি না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জনাব মাসুদ কামাল, আবার আপনার কাছে যেতে চাই। সম্প্রতি আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি হচ্ছে। আপনি হয়তো খেয়াল করেছেন যে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে এবং ইউটিউবার পিনাকি ভট্টাচার্য তিনি গতকাল দাবি করেছেন যে 1971-এ পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 20,000। আর এদিকে আজ মাহবুব মোর্শেদ তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সংখ্যা কমিয়ে লাভ কি, ফাইনালি এটা বলা যে মুক্তিযুদ্ধ আসলে হয়নি, যে যুদ্ধে 3 জন মারা গেছে সেটি আবার কেমন যুদ্ধ, কিন্তু তাড়াহুড়া করতে গিয়ে 3 লাখ থেকে 2,000-এ নামানোটা বেশি হয়ে গেছে। আরও অন্তত 50 বছর ধরে ধীরে ধীরে সংখ্যাটা কমাতে পারলে বিশ্বাসযোগ্য হতো, তবু ব্যাপার না, গুড ট্রাই। এই যে বাহাসগুলো তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে, এটাকে আপনি কিভাবে দেখেন? প্রথমত আমি এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। এই কারণে বলতে চাই না, আমি ওই ভদ্রলোককে বিকৃত মানসিকতার লোক মনে করি। একজন বিকৃত মানসিকতার লোক নিয়ে কথা বলাটা আসলে সময়ের অপচয়, এটা আমি আসলে বলতে চাই না। যে লোক এই সমস্ত কথা বলতে পারে তার আপনি যদি কয়েকটা ভিডিও ফলো করেন আপনি মনে হবে যে আমি এটা কি করতেছি। না, সম্প্রতি এই বক্তব্য কিন্তু আরো অনেকের কাছ থেকে এসেছে, তার কাছ থেকে এসেছে এরকম। আসুক, আমি এই বিতর্কটা হবে যখন ওই লোকটার নাম উঠবে তখন আমি আলোচনা করব, এর পেছনে কোনো রাজনীতি দেখে এটা ভদ্রলোক উনি হলো আমার বিবেচনা, আমি অনেক আগেই বলছি, উনি রয়্যাল এজেন্ট। উনি রয়্যাল এজেন্ট। উনি বাংলাদেশে সব সময় একটা আওলা লাগাতে চায়। আমাদের এখানে আওলা লাগলে পরে কার লাভ হয়, তার লাভটা উনি করছে, মুখে মুখে বলে যে ওটা করো না সেটা করো না, কিন্তু আসলে রয়্যাল। আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে শেষ করে দেবো, এটা নিয়ে আমি কথা বলবো না। সিম্পল এক্সাম্পলটা কি, উনি এই দেশটিকে চোরাই পথে ভারতে ঢুকছেন, এর ভিডিও আমরা সবাই দেখছি। উনি কিন্তু কোনো বৈধ পথে ঢুকেন নাই, ওনার পাসপোর্টে কিন্তু ওখানে ঢোকার অথবা আমাদের এখান থেকে বের হওয়ার কোনো সিল নাই ইমিগ্রেশনের। এটা নিয়ে তারপর ওখান থেকে উনি থাইল্যান্ড গেছেন, থাইল্যান্ড থেকে উনি ফ্রান্সে গেছেন, বুঝলেন। উনি ইন্ডিয়া থেকে বেরোলেন কিভাবে, এটা আপনি আমার বুঝান ভাই। ইন্ডিয়ার মানে ইমিগ্রেশন থেকে ধরবে না, তুমি এখানে ঢুকলা কিভাবে, দেখবে না, কেমনি গেলেন উনি বলেন আপনি আমাকে। উনি কি ইন্ডিয়াতে নতুন পাসপোর্ট করছেন, কেমনি করে করলেন? তাহলে ইন্ডিয়া, তাহলে ওনাকে ইন্ডিয়ার এমন কোন এজেন্সি হেল্প করছে যে কারণে উনি যেতে পারছেন। তার মানে উনি ইন্ডিয়ার পারপাসে সার্ভ করেন, এতেই প্রমাণিত হয় ইন্ডিয়াতে ওনার খুব পাওয়ারফুল কিছু লোকের সঙ্গে সম্পর্ক আছে। উনি ওখানে বসে ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন, মানে মুখোমুখি ইন্ডিয়াকে গালাগালি করেন আর ইন্ডিয়ার পারপাস সার্ভ করেন। ওনার জীবনের লক্ষ্য একটা, এবং উনি থেকে বিপুল পরিমাণে অর্থ পান, উনি মাল পান, মাল, কথা পরিষ্কার। এইরকম বিকৃত মস্তিষ্কের এবং বিকৃত হয়ে যাওয়া, মানে বিকৃত মানে কয় রেকার আর কি, বুঝলেন না, বিকৃত হয়ে যাওয়া, বেঁচে যাওয়া, সোল্ড, এরকম লোক নিয়ে আমি কথা বলতে চাই না। আলোচনা শেষ। আর আমি একটা কথা বলি, আদিবের যে কথাটা, যে ওনাদের যে জুলাই সনদ দিয়ে যে কথাটা উনি বলেছেন, আমি কিন্তু এটাকে সমর্থন করি। সমর্থন করি মানে কি, যদি এই জুলাই সনদে কোনো আইনগত ভিত্তি না থাকে এটা কি মূল্য আছে? এতদিন যারা কষ্ট করে বানাইছে, যাই বানান, এটার মধ্যে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে, অনেক কিছু আছে, আমাদের প্রত্যাশার অনেক ঘাটতি এখন ওখানে রয়ে গেছে। তারপরেও আমি বলবো কিছু ক্ষেত্রে
অন্তপক্ষে 10টা 15টা 20টা ক্ষেত্রে তো সবাই একমত হয়েছে। যে একমত তো হয়েছে তার একটা আইনগত ভিত্তি থাকা দরকার। কারণ আইনগত ভিত্তিটা কে দিবে? রাষ্ট্রপতি যদি অধ্যাদেশ দিয়ে এটা টিকবে না। এখন ওরা যদি বলে যে আমি এখানে একটা পাবলিকের একটা সাপোর্ট চাই, আমি বলবো এটা অন্যায় না, এবং এটা কোনো জটিল ব্যাপারও না। আপনি যে ইলেকশনটা করবেন ওরা তো বলে দিচ্ছে, একদম ক্লিয়ারকে বলে দিচ্ছে, সেই ইলেকশনটা একই সঙ্গে গণপরিষদ হয়ে যাবে। ওরা আগে গণপরিষদ বসে এটাকে রেটিফাই করবে, হ্যাঁ এটা ঠিক আছে, তারপরে তারা এরা হিসেবে আবার সংসদ হয়ে যাবে, কোনো প্রবলেম তো নাই। এত আপত্তি কেন? এরা তো জিতবে, যারা আপত্তি করতেছে তাদের মতলব খারাপ, সুবিধা আলাপ, তারা এটা করবে না। কাজে আমি কিন্তু আমার কথা হলো কি যে হইলেই যে হয়ে যাবে তা কিন্তু না। সংবিধান অনেক কেউ কেউ মানে না, তো যে মানেন না সে তো সংবিধান লঙ্ঘন করছে, এটা তো আমি বলতে পারবো। তো এটা যদি কোনো আইনগত ভিত্তি না থাকে আমি বলবো কিসের উপর ভিত্তি করে? আমি কিন্তু পক্ষে ওদের অনেক সমালোচনা করি, কিন্তু এটা আমি পক্ষে। আজকে বিএনপির কেউ থাকলে হয়তো তার সঙ্গে এই বিষয় নিয়ে বিতর্ক করা যেত। আগামীকাল বিএনপির কাউকে পেলে হয়তো আপনার এই প্রশ্ন আমি তার কাছে রাখবো যে তিনি এটির কি উত্তর দেন। জনাব অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে যেতে চাই। আপনি খেয়াল করেছেন কিনা জানি না, পাকিস্তানের একটি পত্রিকা, যে পত্রিকার নাম হচ্ছে ক্যাচ লাইন, তার একটি নিবন্ধে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাময়িক সরকার, তারা বলেছেন সাময়িক সরকারকে পাকিস্তানের সঙ্গে সাবেক পূর্ব পাকিস্তানের একীভূত হওয়ার একটি সুযোগ হিসেবে তারা দেখছে। এটি নিয়ে তারা একটি নিবন্ধ প্রকাশ করেছে। নিবন্ধটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র এবং শেখ মুজিবুর রহমানকে দেশদ্রোহী হিসেবে উল্লেখ করা হয়েছে। জামায়াতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমিকে জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা উপদেষ্টা করার এক ধরনের পরামর্শ দেওয়া হয়েছে সরকারের প্রতি। এবং জুলাই গণঅভ্যুত্থানকে জামায়াত, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এবং মুসলিমদের নেতৃত্বে হয়েছে, এরকম একটি কথা তারা বলেছেন, যে এই গণ অভ্যুত্থান হয়েছে জামাত, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং মুসলিমদের নেতৃত্বে। আপনারা কি এই নিবন্ধ দেখেছেন কিনা বা এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? পাকিস্তানের কোন পত্রিকায় কোন নিবন্ধন ছাপা হলো সেটা আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কনসার্ন নেই। তাদের কোনো একটা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো এখন আবার রিভাইভ হচ্ছে। এই মাসেই খুব সম্ভবত তাদের একজন মন্ত্রীও আসছেন আমাদের দেশে। আমাদের সাথে এখন অনেক দেশের সম্পর্ক রিভাইভ হচ্ছে এবং আমরা তো চাচ্ছি যে সকল দেশের সাথে সম্পর্ক রাখতে। আমরা কেন পাকিস্তানের সাথে? আমাদের তো খুব কাছেরই একটা দেশ এবং আমাদের পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের তো একটা বিশাল বড় হিস্ট্রি আছে। সো পাকিস্তানের সাথে আমি সম্পর্ক রাখবো না এরকম কোনো ইয়ে তো নাই। কিন্তু ওদের কোন গ্রুপ কোন পত্রিকায় কোন নিবন্ধন ছাপালো এবং কি তারা কি ব্যাখ্যা দিচ্ছে, এটা মোটামুটি একটি দ্যাটস ফাইন। আমার কথা হচ্ছে এটা মানে আমরা তো বাংলাদেশের মানুষ তো জানে এবং পুরো পৃথিবী জানে যে এখানে কি হয়েছে। মানে এই জুলাই আগস্ট, গত বছর জুলাই আগস্টে যা ঘটেছে এটা তো ইউএন সার্টিফাইড। মানে এখানে তো মানে আপনি চাইলে নিজের ইয়েতে ব্যাখ্যা দিতে পারেন। আন্তর্জাতিকভাবে একটি ন্যারেটিভও তো দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে অনেক জায়গায়। সেটা কোথা থেকে এই ন্যারেটিভটা কারা করছে সেটাও তো আমরা জানি। এই ন্যারেটিভটা কোন দেশের টকশো থেকে আসে, কারা কারা বলছে সেটাও আমরা যথেষ্ট ব্লেটেন্টলি জানি। এবং আমার মনে হয় যে এখানে মানে এটা দেখেন, দিস ইজ অ্যানাদার প্রবলেম দ্যাট বাংলাদেশ উইল ফেস আই থিঙ্ক নেক্সট 10 বছর। এই মিসইনফরমেশন এটার একটা বড় জিনিস কিন্তু বাংলাদেশকে ফেস করতে হবে। এখন যেভাবে আসছে এটা সামনে আরো বাড়বে। আমরা বরং এখন মানে এবং এটা চলতে থাকবে। বরং আমরা এখন বলতে পারি যে এই জিনিসটা হ্যান্ডেল করবো কিভাবে, এটা হয়তো এখানে যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বসে এই সিদ্ধান্তে জাতিগতভাবে আসতে হবে, যে কারণ সামনে এই জিনিসটা হবে এবং আরো বেশি হবে। কিন্তু এই ন্যারেটিভটা কাদের, এটাও বাংলাদেশের মানুষ জানে। আমার মনে হয় এটা নিয়ে মানে এটাকে এত পাত্তা দেওয়ার কিছু নেই আর কি। আমি একটু আমার ভাইয়ের সাথে একটা জায়গায় একটু অ্যাড করবো, যদি আমাকে সুযোগ দেন। ভাই বললো যে আমরা এই সরকার হচ্ছে ছোট ভাই এবং বড় ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আমি বলবো যে এই সরকার তো আসলে মনে হয় অ্যাডপ্টেড এবং এই সরকারের কাজ হচ্ছে বাকি বাবা মা বাকি যত ছেলে মেয়ে আছে তাদের সবাইকে এক করা, এবং এই সরকারের যখনই হবে তখন অ্যাডপ্টেড যে ছিল তাকে বাদ দিয়ে দেওয়া হবে এবং এটাই স্বাভাবিক। দেখেন, এই আদিল ভাই যেভাবে বললো, এই সরকারের কিন্তু কোনো ফ্যাসিলিটি করা ছাড়া আর কোনো জায়গা নেই। এই সরকারের কিন্তু কোনো পলিটিক্যাল মাইন্ড নেই, এই সরকারের কোনো ইচ্ছা নেই। এই সরকার কিন্তু আসছে যে পুরা পলিটিক্যাল পার্টি যারা দেশের জনগণকে রিপ্রেজেন্ট করে তাদের ইচ্ছাগুলো একসাথে করে একটা জায়গায় নিয়ে আসা। সো আমি এখানে কোনোভাবে মানে সরকার এখানে কোনো পার্টিকে চাপ দিবে না যে আপনি এটা করেন বা এটা করেন বা এটা করেন। সরকার এখানে ফ্যাসিলিটেট করবে। বরং এখানে অন্যান্য মানে আপনার যদি বিএনপির সাথে আপনি একমত না হন তাহলে আপনি পলিটিক্যালি বিএনপিকে চাপ দেন, তাহলে আপনি কেন শুনছেন? সরকার তো এখানে কোনো ভয়েস রেজ করবে না। সরকার তো ইজ দ্য ফ্যাসিলিটেটর। এখানে সরকারের তো কোনো পলিটিক্স নেই।
জনাব মাসুদ কামাল, আপনি কি একমত যে এখানে সরকারের কোনো পলিটিক্স নাই? তারা যদি বিএনপির সাথে একমত না হয় তাহলে বিএনপির উপর তারা চাপ প্রয়োগ করবে। জুলাই সনদের ক্ষেত্রেও কি এই বিষয়টি এরকম? না, এটা হলো, শোন আমি বলি জিনিসটা আপনাকে। সরকারের যে কথা নাকি অপূর্ব বলতেছেন যে সরকারের দায়িত্ব অনেকগুলি কি একত্র কাজ, এটা সম্ভব না করুন, এটা তো সব সরকারের এরকম দায়িত্ব থাকে। আর তার মধ্যে ওরা একটা মাঝে মাঝে জায়গায় আসবেন, সবার সঙ্গে আলোচনা করবেন, সবার কথা শুনবেন, তারপরে ওরা যেটা ভালো মনে করেন সেটা করবেন। যে মানবে মানবে না, যে মানবে মানবে, এটা অন্য হিসাব। বাট জুলাই সনদের ক্ষেত্রে এখন হচ্ছে জানেন কি, বিএনপির একটা বড় দল, এটা তো আপনি পছন্দ করেন আর না করেন ভাই, এটা তো বাস্তবতা। এখন বিএনপি যদি একটা অন্যায় কথাও বলে, তা কিন্তু এখন ওনারা চিৎকার চেঁচামেচি করতে পারে, কিন্তু বলবো যে ঠিক আছে তাহলে ইলেকশন দিলে আসতে হবে, ইলেকশন দিলে দিয়ে দেয়, ইলেকশন করে ও করবে না, করবে। কিন্তু ইলেকশন করা মানে এই না যে আমাদের দাবিটা ভুল ছিল, দাবিটা কিন্তু ঠিক, দাবিটা তার মতো করে ঠিক, সেটা যখন রাজনীতি করবে, রাজনীতি মানে কি, মানুষকে বোঝাবে। যেমন পিয়ার নিয়ে একটা কথা বলি আমি আপনাকে, আমি নিজে কিন্তু ব্যক্তিগতভাবে পিয়ারের পক্ষে, কিন্তু আমি আবার এটাও মনে করি যে এই সময়ে, অল্প সময়ে আমাদের এই দেশের মানুষ এখনো কিন্তু পিয়ার বোঝে না। পিয়ারকে মানুষকে তো বোঝাইতে হবে, ইনফর্ম করবে, মানুষকে তো এটা ব্যাপারে তো আপনার শিক্ষিত করতে হবে। জামাত কি বলছে? জামাত কিন্তু কয়েকদিন আগে দেখুন আব্দুল্লাহ তাহের সাহেব ইলেকশন কমিশন থেকে বের হয়ে বলতেছে যে আমরা পিয়ার নিয়ে আমরা জনগণের কাছে যাবো, এটা আমাদের রাজনৈতিক দাবি। তো এইটা কিন্তু রাজনৈতিক দাবি, তো রাজনৈতিক দাবিটা নিয়ে মানুষের কাছে যাবে, মানুষকে বোঝাবে, এটা আগামীবার হয়তো বা আরো বড় আকারে ধারণ করবে। কিন্তু এই দেশে একসময় পিয়ার হতে হবে, পিয়ার পদ্ধতি ইলেকশন হতে হবে, এটা আমি মনে করি পার্সোনালি, আমি চাই। এখন এটা হয়তো এটাকে না, কিন্তু এই জুলাই সনদ যেটা, আমি আবারও বলছি, জুলাই সনদ যেটা, এটার একটা আইনগত ভিত্তি থাকা উচিত, আমি মনে করি থাক। তাহলে আপনি এত পরিশ্রম করে লাভটা কি হলো রে ভাই? এই যে এত মাস ধরে আপনি লাভ করলেন, জুলাই সনদ যদি না হইতো তাহলে ইলেকশনটা তো ডিলে হতো না। ইলেকশনটা তো ডিলে হয়েছে এই কারণেই, ডক্টর মুস বারবার বলছে না যে সংস্কার করবো তবে ইলেকশন দেবো, বড় প্যাকেজ ছোট প্যাকেজ কি বলছো না? আইনগত ভিত্তি যদি না পায় সেক্ষেত্রে কি এই দায়, মানে আপনার কি মনে হয় যে বিএনপির কারণেই সেটি পাচ্ছে না? এখন পর্যন্ত তাই মনে হচ্ছে, এখন পর্যন্ত এটা মূল মানে এটার প্রতি যে এইটা আপনার যে মানে আপত্তিটা বিএনপির, এবং সরকার বিএনপির কথা মেনে নিচ্ছে। সরকার কারোর কথা মানছে এটা এখন বোঝা যাচ্ছে না। সরকার হয়তো আন্ডারস্ট্যান্ডিং করানোর চেষ্টা করবে, কিন্তু কারটা মানবে? সরকার দেখবে যেদিকে লোক বেশি, যেটা চাপ বেশি দেবে তাদের কথা মানবে। এখন বিএনপি কেন মানতেছে না, এটার ব্যাপার আছে। কিন্তু এটা এই সংস্কার শুরু করার আগেই বোঝা উচিত ছিল। আমি তখনও বলেছিলাম কিন্তু যেভাবে তারা সংস্কার করতেছে এটা বিএনপি না মানারই কথা, কারণ বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি, মাথায় রাখতে হবে। সংস্কারটা কারা করছে? কতিপয় এনজিও এবং কিছু ভাড়াটে বুদ্ধিজীবী, বিদেশ থেকে আমদানি করে বুদ্ধিজীবী, এরা যখন সংস্কার করছে, বিএনপির তো একটা ইগো থাকতে পারে যে আমি 2.5 বছর আগে থেকে 31 দফা নিয়ে আসছি, তুমি 31 দফা একবার হাতে বলতো নিলে না, বলতে পারতো যে 31 দফা নিয়ে আপনারা আসেন, তারপরে আমরা একটা সংস্কার করি। ওনারা করছে কি নিজেদের মতো করে একটা সংস্কার দাঁড় করাইছে, করাইলে তারপরে বলে আসেন আলাপ করি। এই সংস্কার আলোচনা একবারের জন্য কি 31 দফা আসছে? ধরলাম 31 দফা একটা ট্রাস্ট, ধরলাম এটা কিচ্ছু না, নিয়ে আসতেন, আলাপ করতেন, আলাপ তো করেননি আপনারা। আপনারা বানাইছেন, বানাই নিয়ে বলছেন যে সবাই এই বই পড়েন, এক একটা সংস্কার প্রস্তাব আর এই মানে এই পৃষ্ঠা কত পৃষ্ঠা বলেন।